সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে গণিত বিষয়টি নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনার বিষয়টি হলো ধারা। ধারার আমরা আজকে দ্বিতীয় ক্লাস নিয়ে এসে হাজির হয়েছি। দ্বিতীয় ক্লাসে আমরা আজকে গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই তোমরা যে গুণোত্তর ধারা রয়েছে, গুণোত্তর ধারার দুইটি সূত্র, একটি হচ্ছে n-তম পদের সূত্র, আরেকটি হচ্ছে গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র। n-তম পদের সূত্রটি হচ্ছে ar⁴n-1 এবং সমষ্টির দুইটি সূত্র রয়েছে। সমষ্টির একটি সূত্র প্রযোজ্য হবে যখন সাধারণ অনুপাত r এর মান বড় হবে, আর যখন আবার r এর মান ছোট হবে। r এর মান যখন ছোট হবে তখন সূত্রটি হবে a × 1 - r⁴n ডিভাইড 1 - r। আর r এর মানটা যদি 1 থেকে বড় হয় সেক্ষেত্রে সমষ্টির সূত্রটি লিখব আমরা a × r⁴n-1 ডিভাইড r-1। তোমরা এখানে মনে রাখবে যার মান বড় সে আগে, আর যেটা যে মানটা ছোট সেটা পরে। অর্থাৎ r এর মান যদি ছোট হয় rটা পরে চলে যাবে, 1টা আগে বসবে। আর r এর মানটা যদি বড় হয় rটা আগে বসবে, 1টা পরে যাবে। তাহলে এখন চলো আমরা সূত্রগুলো ব্যবহার করে কয়েকটি অঙ্ক করে নিই। তোমরা এখানে একটি ধারা দেখতে পাচ্ছ, 64 + 32 + 16। এই ধারাটির আলোকে 3 ক্যাটাগরি প্রশ্ন থাকতে পারে। প্রথম ক নম্বর প্রশ্নটি হতে পারে ধারাটির n-তম পদ নির্ণয়, অর্থাৎ ধারাটির অষ্টম পদ নির্ণয় করো। এখানে অষ্টম পদের জায়গায় দশম পদ, নবম পদ, 11তম পদ, 16তম পদ যে কোনো পদ থাকতে পারে। খ নম্বর প্রশ্ন হতে পারে ধারাটির কোন পদ দিয়ে যে কোনো একটা মান দিতে পারে। যেমন আমরা এখানে পাচ্ছি ধারাটির কোন পদ 1/128। এরপর গ নম্বর প্রশ্নটি হতে পারে ধারাটির সমষ্টি নির্ণয়, অর্থাৎ ধারাটির দশম পদের সমষ্টি নির্ণয়। এখানে দশমের জায়গায় যে কোনো মান থাকতে পারে। তো চলো আমরা অঙ্কগুলো এখন সমাধান করি। আমরা এখানে যে ধারাটি দেখতে পাচ্ছ এটা একটি গুণোত্তর ধারা। তো আমরা জানি গুণোত্তর ধারার প্রথম পদ গুণোত্তর ধারার প্রথম পদ, গুণোত্তর ধারার প্রথম পদকে a দ্বারা প্রকাশ করা হয়, তাহলে a = হচ্ছে 64। আর গুণোত্তর ধারার ক্ষেত্রে হচ্ছে সাধারণ অনুপাত, সাধারণ অনুপাতকে r দ্বারা প্রকাশ করা হয়। আর সাধারণ অনুপাত নির্ণয় করার ফর্মুলা হচ্ছে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ। তাহলে দ্বিতীয় পদ আছে এখানে 32 আর প্রথম পদ হচ্ছে 44। এটাকে যখন আমরা ভাগ করব তখন 32 দিয়ে যদি কাটি, 32 একে 32 আর 32 দিয়ে গুণে 64, অর্থাৎ r এর মান পাচ্ছি এখানে আমরা হাফ, 1/2। এখন প্রশ্নটিতে দেখতে পেয়েছো ক নম্বর প্রশ্নে বলা আছে ধারাটির 8তম পদ নির্ণয় করো। তো প্রশ্নের সুবিধার্থে আমরা 8তম পদ নির্ণয় করে দেখাচ্ছি। তোমাদের 8 এর জায়গায় যে কোনো মান থাকতে পারে, 10তম পদ, 15তম পদ। তাহলে তোমরা সেম নিয়মে অঙ্কটি তখন সমাধান করবে। তাহলে আসো আমরা এখন ধারাটির যদি n-তম পদ লিখি, গুণোত্তর ধারার n-তম পদ, তাহলে দেখো গুণোত্তর ধারার n-তম পদ, গুণোত্তর ধারার n-তম পদের সূত্র হচ্ছে ar⁴n-1। তা আমাকে এখন যেহেতু গুণোত্তর ধারার 8তম পদ বলছে, 8তম পদ, তাহলে এখন সূত্রটা হবে ar⁴n এর জায়গায় 8 - 1। এখন এর মান হচ্ছে এখানে দেখো 64, আর এর মান পেয়েছি আমরা হাফ, অর্থাৎ 1/2। 8 থেকে 1 মাইনাস করলে এখানে হবে 7। এখন দেখো জাস্ট ক্যালকুলেশন করলে আনসারটি বের হয়ে যাবে 64 ইন্টু এই পাওয়ার যে 7 আছে এটা 1 এর উপর এবং 2 এর উপরের উপরে আছে। তাহলে 1 এর উপরে পাওয়ার 7 মানে 1, আর 2 এর উপরে পাওয়ার 7 মানে হচ্ছে 2 7 বার গুণ, অর্থাৎ 128। 128কে 64 দ্বারা যদি কাটি তাহলে আমরা এখানে পাবো 2, অর্থাৎ আমার এখানে 8তম পদটি হচ্ছে হাফ। এটি হচ্ছে ক নাম্বারের কাঙ্ক্ষিত আনসার। আশা করছি তোমরা এটি বুঝতে পেরেছ। এ পর্যায়ে আমরা যে দ্বিতীয় প্রশ্নটি রয়েছে তা নিয়ে আলোচনা করব।
খ নাম্বার যে প্রশ্নটি ছিল আমরা এখন এটি সমাধান করব। খ নাম্বার প্রশ্নটি ছিল ধারাটির কোন পদ 1/128। তাহলে আমরা আগের মতো লিখব যে গুণোত্তর ধারার প্রথম পদ ইকুয়াল টু হচ্ছে 64 সাধারণ অনুপাত আর ইকুয়াল টু হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ অর্থাৎ 1/2। এখন ধারাটির কোন পদ, তাহলে আমরা লিখব ধরি n-তম পদ সমান 1/128। এই যে ধারাটার কোন পদ এত বলেছে, তাহলে আমরা ধরে নিলাম এটা n-তম পদ এত হবে। এখন n এর মান বের করলেই আমাদের কাঙ্ক্ষিত সমাধানটি হয়ে যাবে। তো n-তম পদের গুণোত্তর ধারার n-তম পদের সূত্র আমরা জানি a r⁴ n-1 ইকুয়াল 1/128 বা এর মান আমরা পেয়েছি 64। তাহলে আমরা এর জায়গায় লিখব এখানে 64। আর এর মান পেয়েছি আমরা 1/2 n-1 ইকুয়াল এখানে আছে 1/128 বা 1 এখানে 1/2 n-1 এর সাথে 64টা গুণ আকারে আছে। এটাকে পক্ষান্তর করলে এটা ভাগ আকারে চলে যাবে। ভাগ আকার চলে যাওয়ার মানে 1 এর নিচে অর্থাৎ 128 এর সাথে গুণ হবে। তাহলে আমরা এখানে লিখতে পাচ্ছি 1/2 n-1 ইকুয়াল 128 গুণ 64 বা 1/2 n-1। আমরা একটু গুণ করে দেখি। 128 এর সাথে 64 আমরা যদি গুণ করি তাহলে 128 গুণ 64 হয় 8192। তাহলে 1/8192। ওকে? এ পর্যায়ে দেখো, এখন আমাদের যেহেতু n এর মান বের করতে হবে, অর্থাৎ আমাদের সূচকটা এখানে থাকবে আর এখানে যে বেস আছে বেসটাকে বাদ দিতে হবে। তাহলে এখানে বেস হচ্ছে হাফ n-1। এটাকেও আমরা এই বেসটার মতো করে নিতে হবে, অর্থাৎ হাফ করে নিতে হবে। তাহলে আমরা এখানে বেস যদি এখানে হাফ লিখি, তাহলে বেস মিলানোর সাথে আমরা এখানে হাফ লিখেছি। এখন শর্ত হচ্ছে এটার উপরে পাওয়ার কত দিলে সেটা 8192 হবে। তাহলে সেক্ষেত্রে এটা যদি আমরা এটার উপরে পাওয়ার 13 দিই তাহলে 2 টু দ্য পাওয়ার 13 মানে হচ্ছে 8192। তাহলে এই সংখ্যাটা পাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আবার বলছি এখানে বেস আছে 1/2, এটাকেও আমরা এই রাশিটাকেও আমরা 1/2 আকারে সাজাতে হবে। তাহলে যাতে আমরা উভয় দিক থেকে বেস কি করতে পারি, বাদ দিতে পারি। বেস এটা লেখার পরে এটার উপর দেখলাম যে পাওয়ার 13 দিলে আমার 8192 হচ্ছে। এখন উভয় দিক থেকে তুমি যদি বেস বাদ দিয়ে ফেলো তাহলে এখানে এই পাশে থাকতেছে n-1 ইকুয়াল টু এখানে থাকতেছে 13 বা সুতরাং n ইকুয়াল টু -1। সুতরাং n ইকুয়াল টু -1টাকে এই পাশ থেকে এই পাশে পক্ষান্তর করলে +1 হয়ে যাবে, অর্থাৎ 13 সাথে এই 1 এসে যোগ হয়ে যাবে 14। সুতরাং আমরা বলতে পারি ধারাটির 14তম পদ 1/128, অর্থাৎ ধারাটির 14তম পদ এটি। আশা করছি তোমরা এই ম্যাথটি ভালোভাবে বুঝতে পেরেছ। এই জাতীয় একই রকমের যতগুলো ম্যাথ আসবে তোমরা আশা করি প্র্যাকটিস করলে পারবে। ঘ নাম্বারে যে প্রশ্নটি রয়েছে তা হলো ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। তো সেক্ষেত্রে আমরা আবার লিখব গুণোত্তর ধারার
গুণোত্তর ধারার প্রথম পদ সমান ৬৪ সাধারণ অনুপাত আর ইকুয়াল টু হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ অর্থাৎ হাফ। এখন আমরা এখানে আর এর মান পেয়েছি 1/2 মানে একের অর্ধেক হাফ। এখন এই ক্ষেত্রে সমষ্টির দুইটি সূত্র রয়েছে। আমরা যদি দুইটা সূত্র একটু লক্ষ্য করি, সূত্র দুইটি হলো, একটি সূত্র হলো a ইন্টু r⁻n-1 ডিভাইড r-1। এই সমষ্টির এই সূত্রটা আমরা ব্যবহার করব যখন আর এর মান বড় হবে 1 থেকে, তখন আমরা এই সূত্রটি সমষ্টির এই সূত্রটি ব্যবহার করব। আর যখন a ইন্টু 1 মাইনাস r⁻n 1 মাইনাস r, আমরা এই দ্বিতীয় সূত্রটি ব্যবহার করব যখন 1 এর মান বড় হবে অর্থাৎ r এর মানটা ছোট হবে। তাহলে এখানে আগে একটু লক্ষ্য করো, এখানে অবশ্যই r এর মান 1 থেকে ছোট, তাহলে r এর মান ছোট হইলে r পরে 1 আগে। তাহলে এখানে দেখো r পরে কোন সূত্রটার মধ্যে, এই যে এই সূত্রটার মধ্যে r হচ্ছে পরে, r এর মান ছোট হইলে এই সূত্রটা, আর r এর মান বড় হলে এই প্রথম সূত্রটা বসবে। তো আমাদেরকে এখানে প্রথম 10টি পদের সমষ্টি বের করতে বলেছে, তাহলে আমরা এই সূত্রটা দিয়ে অঙ্কটা সমাধান করব। তাহলে 10টি পদের প্রথম 10টি পদের প্রথমে সমষ্টির সূত্রটা যদি আমরা লিখি, তাহলে S10 মানে প্রথম 10টি পদের সমষ্টি সূত্র হচ্ছে a ইন্টু আর, যেহেতু ছোট আর পরে যাবে, তাহলে 1 মাইনাস r⁻n 1 মাইনাস r, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন এই সূত্রের আলোকে আমরা সমাধান করব। এর মান পাচ্ছি আমরা 64, প্রথম ব্র্যাকেট 1 মাইনাস আর এর মান পাচ্ছি আমরা এখানে হাফ। যেহেতু এখানে একটা পাওয়ার আছে আর n এর মান হচ্ছে 10, যেহেতু প্রথম 10টি পদের সমষ্টি বলছে, তাহলে এখানে 10, যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট আর পাওয়ার আছে, তাহলে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব। নিচে হচ্ছে 1 মাইনাস আর এর মান হচ্ছে হাফ। তাহলে দেখো 64 ইন্টু 1 মাইনাস 1 এর উপরে পাওয়ার 10 হলে কত হবে? 1 হবে। আর 2 এর উপরে যখন আমরা পাওয়ার 10 দিব, তাহলে এটা হবে 1024। 1024, ওকে। আর নিচে আমরা এখানে এটাকে যদি লসাগু করি, এখানে লসাগু হচ্ছে 2, দেখো 2 একে 2 মাইনাস 1, তার 2 মাইনাস 1 মানে হচ্ছে 1। আচ্ছা, 2 মাইনাস 1, আমরা এখানে এটাকে লসাগু করেছি। পরবর্তীতে দেখো 64, এখানে আমরা এটাকে লসাগু করব। লসাগু করলে এখানে লসাগু হবে 1024। তো 1024 একের সাথে গুণ করলে 1024 হবে, মাইনাস যদি এখানে 1 হয় তাহলে হয়ে যাবে 1023। আর নিচে হচ্ছে 2 থেকে 1 বাদ হলে এখানে থাকবে 1। তারপরে যদি দেখি একটু ক্যালকুলেশনটা আমরা একটু করে নিই। নিচে আছে এখানে হাফ, এখানে 64 এটার সাথে এই অংশের সাথে যদি গুণ করে দিই, তাহলে 1023 এর সাথে 64 গুণ যদি করি, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে পাবো 65,472। 65,472। তোমরা অবশ্যই এগুলো ক্যালকুলেটর দিয়ে করে নিবা, করলে সহজ হবে। আচ্ছা, তাহলে এখন দেখি, এই হচ্ছে ভাগ, উপরে একটা অংশ নিচে একটা অংশ। তাহলে আমরা এখানে লিখতে পারি, আগে লিখতে পারি 65,472
ডিভাইড হচ্ছে 1024। এই যে ভাগ আছে, ভাগের জায়গায় যখন আমরা গুণ চিহ্ন দিব, ভাগের পরবর্তী সংখ্যাটা উল্টে যাবে। নিচের 2 উপরে আসবে আর উপরের 1 নিচে। এটা চাইলেও দিতে পারি, না দিলেও কোনো অসুবিধা নেই। এখন এই 2 দিয়ে যদি 1024কে আমরা কাটি, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো 512। আবারও চাইলে এখানে 2 দিয়ে কাটাকাটি করা যায়। তো তোমরা চাইলে এখানে কাটাকাটি করতে পারো, আর যদি কাটাকাটি না করো তাহলে এখানে থাকতেছে 65,472, নিচে হচ্ছে 512। চাইলে তোমরা এটাকে আনসার হিসেবে দেখাই দিতে পারো। তাহলে আশা করি বুঝতে পেরেছো কিভাবে একটি গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় করতে হয়। এটি হচ্ছে সমষ্টি নির্ণয়ের প্রক্রিয়া। তো একইভাবে অন্য আরও কয়েকটি বাড়ি কাজ তোমাদেরকে আমি দিয়ে রাখবো। তোমরা এগুলো এই যে তিনটি অঙ্ক করিয়েছি, এই 3টি অঙ্কের ধারাবাহিকতায় বাসায় প্র্যাকটিস করে নিবে।